কবিতা প্রকাশের ফেসবুক লাইভ কবির কণ্ঠে কবিতা আবৃত্তিতে আমি জয়েন করেছি। মঈন ভাইকে জন্য অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ফারজানা ববি লেখালেখি করছি 2014 সাল থেকে, সাথে সাথে আবৃত্তির সাথেও জড়িত আছি। আবৃত্তিকে আমার পেশা হিসেবে নেওয়ার একটা সুপ্ত বাসনা আছে, ওই পথে আগাচ্ছি, দেখা যাক কতটা যেতে পারি। গত বইমেলা আমার একটা বই বের হয়েছে, একটা গল্প গ্রন্থের বই, রবি রহস্য নামে। এছাড়া বিভিন্ন গল্প সংকলনের মধ্যে আমার অনেক গল্প ছিল। আসলে লেখক হিসেবে একক বই থাকাটা সেটাই হচ্ছে তার পরিচয় বহন করে। সেক্ষেত্রে বলা যায় যে আমার একমাত্র সন্তান এখন। সামনের বইমেলায় হয়তো বা বই আসবে আরও। ওকে, মঈন ভাই বলেছেন সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা, এটা যেহেতু কবির কণ্ঠে কবিতা পাঠের আসর, তো আমার মনে হচ্ছে যে একজন কবির জন্য তার কবিতা পাঠ করাটাই এখানে খুব ভালো হবে, কিংবা একটা উপযুক্ত অনুষ্ঠান বলা যায়। তো এখানে আজকে আমি আমারই কবিতা শুধুমাত্র পাঠ করব, সবাই সাথে থাকবেন নিশ্চয়ই। আমি প্রথমে একটা কবিতা দিয়ে শুরু করছি। এখন তো আসলে একটা করোনাকালীন সময়, একটা ক্রান্তিকাল বলা যাচ্ছে। তো এই ক্রান্তিকালের মধ্যে আমাদের যাপনটা একটু পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন অনেক বেশি ঘরকুনো হয়ে গেছি। আমাদের বাহিরে কাজ থাকলেও আমরা খুব একটা বের হই না। যতটা সম্ভব হচ্ছে বাহিরে না গিয়ে পারা যায় ততটাই যাচ্ছি। তো এরকম একটা অবস্থান নিয়ে, একটা সমসাময়িক বিষয় নিয়ে আমার কবিতা। প্রথমে কবিতার নাম হচ্ছে আমাদের গন্তব্য কোথায়। পৃথিবী তার সংকীর্ণতার কথা জানিয়ে দিল, বিশুদ্ধ বাতাস অভিমানীর হলো। সমুদ্র আর হাতছানি দিয়ে ডাকছে না, পাহাড় আর মায়া বাড়াচ্ছে না। আমাদের আর কোথায় যাওয়ার আছে? চার দেয়ালের ঘিরে ফেলা বন্দিত্ব দশার মুক্তির মিছিলে যোগ দিয়েছে কাতর প্রাণ। দেয়ালে মুখ থুবড়ে পড়ছে ডানা ঝাপটে বেড়ানো আহত পাখি। প্রেমিকের উদ্বিগ্ন কণ্ঠে চোখে শান্তি পাওয়ার আকুলতা। স্বজনের সাময়িক বিয়োগ দীর্ঘস্থায়ী প্রস্থানের আয়োজন করেছে। আমরা কী বা করতে পারছি? ব্যথাতুর হৃদয়ে অশ্রুবিয়োগের পূর্ব মুহূর্তে আমরা যেন শিউরে উঠছি। প্রিয়দের পথিক হব না তো? আমাদের ব্যথা রূপ নিয়েছে শঙ্কায়। আমরা মৃত্যুর পূর্বেই নিদারুণভাবে মরে যাচ্ছি। প্রকৃতির অমোঘ নিয়মে মৃত্যুদূত হানা দেওয়ার পূর্বে আমরা যেন ছুটছি হাসরের ময়দানে। আমাদের কোথায় গন্তব্য? কোথায় বা থামব? চাওয়া পাওয়ার হিসেবে এত কেন গরমিল? দেয়ালের টুটি চেপে ধরলে প্রকৃতিও ঘুরে দাঁড়াবার প্রস্তুতি নেয়। বিশুদ্ধতার ভয়ঙ্কর অভিযানের সম্মুখ যুদ্ধে অগ্রসর হওয়ার আগেই আমরা তাকে মুক্ত করি। প্রকৃতি বাঁচুক মুক্তিতে, মানুষ বাঁচুক প্রকৃতিতে। ধন্যবাদ। আচ্ছা, এরপর যেটা আবৃত্তি করব, কবিতার নাম হচ্ছে ব্যক্তিত্বের নিলাম। আমাদের ব্যক্তিত্ব মাঝে মধ্যে বাজারে ওঠে, নিলাম হয়, কিংবা চড়া দামে কিনে নেন ব্যক্তিগত ক্রেতা। তারপর অন্তঃসার শূন্য আমাদের যাপন চলে। খুব ভালো থাকার পরিবর্তে আমরা ভয়ার্ত হয়ে উঠি। এই বুঝি ব্যক্তিত্ব কেনা বেচার খবর রটে গেল? কেতাদুরস্ত পোশাকের মুখোশটা খসে এই বুঝি বেরিয়ে এলো ভেতরকার অমানুষটা, কিংবা লেগে গেল চরিত্রহীন তকমা। আভিজাত্যের সর্বসুখের নেশায় বিভোর হয়ে ব্যক্তিত্বকে বিকিয়ে আমরা বেশ সুখী হয়ে উঠি। আমাদের সুখ এতটুকুই। এরপর আমাদের অজান্তেই মনুষ্যত্বে পচন ধরে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজস্ব আলাপনে ভেতরের পশুকে স্পষ্টই দেখতে পাওয়া যায়। কি বিভৎস হিংস্রতা!
বিশালতার জায়গা দখল করে ক্ষুদ্রতা, চোখের সামনে খসে পড়ে মেরুদণ্ডের হার, ন্যায়ের সাথে বোঝাপড়ার দ্বার রুদ্ধ হয় চিরতরে। হীনমন্য মন আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। অন্যায়ের আপোষে একমুখী অন্ধকারে আজন্ম সংসার পেতে বসে মন। ঠিক মন নয়, দেহ। মনুষ্যত্বের বিলীনে মনের আর অস্তিত্ব কোথায়? আমাদের যেন আর কিছুই করবার নেই। একবার নিজেকে বিকিয়ে দেওয়ার লোভটা পেয়ে বসলে শুধু অপেক্ষা ব্যক্তিত্বের বাঁচার দরের উত্থান পতনের। আচ্ছা, মুস্তফা আনসার লিখেছেন, কম শোনা যাচ্ছে। আসলে কবিতা যতটা বলা যায় তার চেয়ে আমি একটু লাউড বলার চেষ্টা করছি, তারপর এটা মাথায় থাকবে। অনেকে জয়েন করেছেন। এরপরে আমি একটা চিঠি পড়ছি। এই চিঠিটা হচ্ছে আমি বাবা দিবসের জন্য লিখেছিলাম, বাবাকে উদ্দেশ্য করে চিঠিটা পড়ছি। স্নেহের পুত্র। সম্বোধনটা বাবা না হয়ে পুত্র হলো কেন বলো তো? আজকাল তোমাকে বাবা কম, পুত্রই লাগে বেশি। তোমাকে কখনো ভালোবাসি বলা হয়ে ওঠেনি, অথচ ভালোবাসি বলা পুরুষদের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবেসেছি, ভালোবাসি। আমার জীবনের প্রথম পুরুষ তো তুমি, আমার আদর্শের বাতিঘর, আমার পথের দিশারি। কত সহস্রবার আমি তোমার ঘর্মাক্ত শার্ট নাকে চেপে ধরেছি। ওখান থেকে ঘামের নয়, বরং একটা বাবা বাবা গন্ধ এসে নাকে লাগে। এই গন্ধে আমার আজন্ম আকুলতা, মুগ্ধতা। আচ্ছা বাবা, কখনো তোমাকে কি কিছু দিয়েছি আমি? ও হ্যাঁ, ওই যে 20 টাকার কলমটা, যা তুমি মেয়ের দেয়া দামি উপহার ভেবে এখনো শার্টের পকেটে সযত্নে রাখো। আর এই ভালোবাসি না বলে ভালোবাসাটুকু, এই আমার তোমায় দেয়া। মেয়ে নয় সন্তান, নুয়ে নয় শক্তিতে, দাঁড়াবার মূল মন্ত্রটা তো মাথায় তুমিই পুঁতে দিয়েছিলে। সেই মন্ত্র বলে দেখো আজ আমার দাঁড়াবার জায়গাটা কত বিস্তৃত। বাবা, তোমার রোগ হয় না, শোক হয় না? অবেলায় শুয়ে থাকার অসময়ে মাথায় হাত রেখে যখন জানতে চাই শরীর ঠিক আছে, তোমার মুখস্থ উত্তর আমার কিচ্ছু হয়নি, এত কেন ভাবিস বলতো? অথচ আমার সামান্য ঠান্ডা সর্দিতেও তুমি কেমন বিচলিত হয়ে ওঠো। বাবা, তুমি কষ্ট পাও না? কেউ তোমায় কাঁদায় না কখনো? সেদিনও তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে কত কাঁদলাম। কই, তোমার চোখে তো পানি দেখি না। মাকেও তো কখনো বলো না কষ্টের কথা। কে তোমার কষ্টের জলটুকু শুষে নেয় বাবা? আমার কখনো জানা হবে না। মেয়েদের বড় হলে বিয়ে করতে হয়, আলাদা সংসার পাততে হয়। একথা সম্ভবত তুমি সেদিন বুঝেছিলে, যেদিন রাস্তা পার হতে গিয়ে নিজেই আমার হাত ছেড়ে দিলে। লাজুক হেসে বললে, দেখ কি কাণ্ড, ঢাকার রাস্তা তো একাই চলিস, এতটা বড় হয়ে গেলি টের পাইনি মা। এখন কি রাস্তা পার হতে আর আমার হাত লাগবে? আমি সেদিন তোমার হাত আরো বেশি আঁকড়ে ধরেছিলাম। আমি এত বিশ্বাস আমার হাতকেও করি না বাবা। এখনো কোল পেতে দাও, আমি ঠিক এঁটে যাব। ভুলেও আমার হাত ছেড়ে দিও না বাবা। সেদিন বাড়ি ফিরে শুনেছিলাম মায়ের কাছে বলা তোমার হাহাকারের কথা। মেয়ে বিয়ে হলেই বুঝি পর হয়ে যায় বাবা? জানো বাবা, আমি মাঝে মধ্যে খুব গোপনে তোমায় দেখি খুঁটিয়ে খুঁটিয়ে।
গালের ভাঁজটা বেড়ে গেল নাকি? চোখের নিচের কালো দাগটা আরো বিস্তৃত হলো নাকি? চামড়া কি একটু পাতলা হলো? তোমার চোখ আমাকে ঠিকঠাক দেখতে পায় তো বাবা? আমার হুটহাট বড্ড ভয় হয়। বটগাছের ছায়ার তলে দারুণ আশ্রয়, আমি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি। বটগাছ আমাকে জল দিক, খেতে দিক, বুকে আশ্রয় দিক, কিন্তু বটগাছের নুয়ে পড়াটা আমার সহ্য হবে না। বাবা, তোমার বৃদ্ধতায় আমার সঙ্গে নিও। আমি খুব করে চাই বৃদ্ধ হতে তোমার সাথে। ইতি, তোমার মা। ধন্যবাদ। আচ্ছা, অনেকে জয়েন করেছেন, অনেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ সবাইকে। সাউন্ড কম মনে হচ্ছে। হাসান রফুন কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এরপরে আবৃত্তি করছি চলে যাওয়া মানে কবিতাটি। চলে যাওয়া মানেই যদি হতো অস্তিত্ব উপড়ে কোনো চিহ্ন না রেখে চলে যাওয়া, তবে বুকের মধ্যে অমন ফাঁকা গহ্বর থাকতো না। রাত বিরেতে বিরহী বাতাসে মনের সাথে বোঝাপড়ার আবেগী সংলাপ হতো না। চলে যাওয়া মানে কেউ আছে এ কথা আরো ভীষণভাবে মনে করিয়ে দেয়া। চলে যাওয়া মানে বৃষ্টি হয়ে ফিরে আসা, রাতের জ্যোৎস্না হয়ে উকি দেয়া, কপলেরই বিন্দু বিন্দু মুক্ত দানা হয়ে ঝরে পড়া। চলে যাওয়া মানে তির্যক রোদে ছায়াবিহীন একাকাশ তপ্ততা নিয়ে আমার ঠাঁই দাঁড়িয়ে থাকা। চলে যাওয়া মানে তোমার অস্তিত্ব এখনো বর্তমান। চলে যাওয়া মানে তোমার গায়ের গন্ধ ভুলে যাওয়া নয়, মুছে যাওয়া নয় তোমার সাথে কাটানো আমার আহ্লাদ ভালোবাসার গল্প। চলে যাওয়া মানে খানিক সময়ের বিরতি, অভিমান অনাদরের প্রলেপ, একটা দারুণ ফুৎকারি উড়িয়ে দিয়ে আবার প্রতীক্ষায় থাকা। কেননা তুমি আমার জীবনের অংশ। তোমার সাথে কাটানো সময়টাকে আমি যেমন জীবন থেকে কেটে ছুঁড়ে ফেলতে পারি না, তোমাকেও পারি না। তাই চলে যাওয়ার মানে নেই, চলে যাওয়া বলে আদৌ কিচ্ছু নেই। ধন্যবাদ। সাউন্ড কমের কথা বলা হচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না কেন সাউন্ড কম। আমি যথেষ্ট জোরে কথা বলছি। আবৃত্তি আমি আসলে যখন আমি রেকর্ড করি তখন এত জোরে আমি বলি না, আরও আস্তে করে বলি। তো এই জন্য আমার একটু সমস্যাও হয়ে যাচ্ছে, ঠিক রাখতে পারছি না। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আষাঢ় মাস চলছে, তো একটা বৃষ্টির কবিতা আবৃত্তি করি। কবিতার নাম হচ্ছে মন ভেজানোর দিন। আকাশে দলা দলা কালো মেঘ জমলে বুকের ভেতর কেমন একটা অস্থির হয়ে ওঠে। আমার দুঃখগুলো যেন দলা পাকিয়ে মেঘ হয়ে ছুটছে। ছাদের কোণে দাঁড়িয়ে কিংবা কখনো হাঁটু মুড়ে চুপচাপ ভিজতে থাকি। ঝোড়ো হাওয়ায় দুঃখগুলোকে উড়িয়ে দিই। যেদিন জানলাম বৃষ্টির জল অসুখের কান্না আড়াল করে দেয়, সেদিন থেকে বৃদ্ধ অসুখেই বা বলছি কেন, দারুণ সুখী কেমন একটা ঝড়ের মতন তোলপাড় বইয়ে দেয়। সেদিন বৃষ্টির জল গায়ে মেখে মেখে প্রিয় মুখের কাছে জানতে চেয়েছিলাম আমার এত হাহাকার লাগে কেন।
কেন বৃষ্টির জলে শান্ত মনও অশান্ত হয়ে ওঠে? কেন মনে হয় আমার সব থেকেও কি একটা নেই? তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন, আমার ভালোবাসো কেন? বুকে কেন এত মায়া পুষে রাখো? প্রশ্নের পিঠে প্রশ্ন হলে কথা আর আগায় না। আমি ভীষণ আহ্লাদে সেদিন প্রশ্নটাকেই উত্তর ভেবেছিলাম। আমি শুধু বৃষ্টির পতনের ছন্দময়তা দেখেছি, বৃষ্টির গায়ে মন এলিয়ে দিয়ে জেনেছি আজ শরীর নয়, মন ভেজানোর দিন। ধন্যবাদ। দুঃখিত, কবিতার মাঝখানে আমার একটু নেট সমস্যা হয়ে গেছিলো, আর আমার ফোনটা হচ্ছে কি, নেট যখন সমস্যা হয় তখন একদম রিকানেক্ট উঠেছে। আমি ভেবেছি আমার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এর জন্য আমি একটু পজ নিয়েছিলাম, এর জন্য দুঃখিত। একজন লিখেছে আজকে দর্শক কম কেন, আমারও সেটা মনে হচ্ছে। শাহজাহান কবির শান্ত যথেষ্ট উৎসাহ দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া, সাথে থাকবেন। আচ্ছা, এরপরে আবৃত্তি করছি দুই সত্তা কবিতাটি। অন্ধকারে নিজের শরীরকেও অশরীর লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজস্ব কথোপকথনে ভেতরের যে পশুকে আমরা দেখতে পাই তাকেও চিনি না। যে প্রেমিক কোনো রমণীর চোখের জল যত্নে মুছে দিয়েছিল, সে দিব্যি সংসার করে যাচ্ছে আরেক সত্তার সাথে, দুই সত্তা হয়ে। যে মোহে অবিশ্বাসের এপিটাপ পুঁতে দিয়েছিল কপালে চুমু খেয়ে, সেই প্রেমিকার ঠাঁই হয়নি কোথাও। ঝড়ের আর্তনাতে যার চোখ ভেঙে নোনা জলের সমুদ্র নেমেছিল, খিলখিল হাসির শব্দে সে ঝড় থেমে গিয়েছিল। দুঃখ জমে থাকে অন্ধকারে, কেউ জানালার ফাঁক গলে কিংবা চায়ের ধোঁয়ায় অথবা চাঁদের সাথে একাকী বিরহী আলাপে দুঃখ ওড়ায়। নিঃশব্দে চিবুক ভিজিয়ে দেওয়ার শৈল্পিক চর্চাও বুঝিয়ে দেয় অন্ধকারের বিভীষিকা। তারপর আলোটুকু ফুটে উঠলেই ইতস্তত করতে থাকে চোখ জোড়া। দুপুরের কড়া রোদ শিখিয়ে দেয় ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে দুখানা গতি আড়াল করে যেতে হয়। সমস্ত কষ্ট শুষে নিয়ে গিলে ফেলতে জানতে হয়। এইসব রাত জাগা রাত্রির চোখের নিচের কালিটুকু ধুয়ে মুছে ফেলে দিতে হয়, জানতে হয়। এইসব মানুষের ভিড়ে প্রতিদিনকার যাপনে আমি ভালো আছি, এই সাইনবোর্ড ঝুলিয়ে দিব্যি অভিনয় করে যেতে। ধন্যবাদ। রাফুল লিখেছেন, ভাইয়া আমার হচ্ছে হেডফোন যেটা আছে ওটা হচ্ছে আরও সমস্যা হয়, খুব বাজে একটা শব্দ হয়। আমার মনে হচ্ছিল যে আমি যথেষ্ট জোরে কথা বলছি। ফ্যানটা একটু একটু চলছে আর কি এখানে। সত্যি কথা বলতে ফ্যান ছাড়া থাকা একদম সম্ভব ছিল না, এর জন্য আমি ফ্যানটা একটু ছেড়ে রেখেছি, এর জন্য হয়তো বা সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। আমি সত্যি দুঃখিত, কষ্ট করে আপনাদের শুনতে হচ্ছে। যদিও মঈন ভাই আমাকে আগেই বলে দিয়েছিলেন যে শব্দে যেন কোনো সমস্যা না হয়, সেটাই হলো। আমি সত্যি দুঃখিত। আচ্ছা, আমি যখন কবিতা বাছাই করতে গেলাম তখন আসলে এক একটা কবিতা তো এক এক সময় লেখা হয়েছে, তো আমার সব কবিতা যখন আমি দেখছিলাম তখন আমার মনে হলো যে আমি তো রোমান্টিক কবিতা ছাড়া আসলে কিছুই লিখিনি, আমার এরকম মনে হলো। তো যাই হোক, আজকেও রোমান্টিক কবিতাই শোনাই। আচ্ছা, এরপরে কবিতাটা হচ্ছে
আহ, আচ্ছা, রাউফুন ভাই লিখেছেন, আপনি আপনার কাছে ঠিক আছেন, কিন্তু কবি আমরা শব্দ থেকে দূরে রয়েছি। ওকে, কবিদের হচ্ছে সাহিত্য নিয়ে কথা বলা, সাহিত্যিক কথা বলা, যাই হোক এটা আমি বুঝতে পারিনি। শান্ত লিখেছেন শুনতে পাচ্ছি ভালো। ওকে, ঠিক আছে। এর পরের কবিতাটা হচ্ছে নারী হয়েছিলাম। ধন্যবাদ ভাই। আসলে আমরা ব্যক্তিগতভাবে সবাই রোমান্টিক, ভেতরে ভেতরে উপরে উপরে হয়তো বা আমরা একটু কাঠিন্য দেখাই, কিন্তু ভেতরটা আমাদের অবশ্যই নরম। একটা প্রেমিক মন সবারই রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরপরের কবিতাটা হচ্ছে নারী হয়েছিলাম। নারী হয়ে ওঠার আগেই আমি তোমার প্রেমিকা হয়েছিলাম। তুমি মুগ্ধতায় আগলে ছিলে, জন্মান্তরে অবিশ্বাসী তুমিও মাথায় বিলি কাটতে কাটতে কৌতূহলী হতে। এই, আগের জন্মে তুমি আমার মেয়ে ছিলে বুঝি? আমি হাসতাম। তোমার স্পর্শে মাদকতা ছিল না, ছিল না কামনার ঝড়। আদর মাখা ভালোবাসায় দাগ ছিল না। দাগ হলো যেদিন আমি নারী হয়ে উঠলাম। আমি তোমার কাছে নারী হইনি, হয়েছিলাম কারো হিংস্র চাহনিতে। আস্তা করে পতিত হতে হতে আমি তোমাকে খুঁজেছি, তোমার আদুরে হাতের ছোঁয়া। তলিয়ে যেতে যেতেও আমি দেখেছি মাথায় বিলি কাটছো তুমি, ফিসফিসিয়ে বলছো পরের জন্মে আমার মেয়ে হবে। ধন্যবাদ। আহ, মঈন ভাই লিখেছে লাইভে গেলে বলছে লাইভে কেমন টেনশন। আসলে ভাইয়া লাইভে আসলে সবসময় টেনশন। আমি আপনাকে তো বলেছিলাম যে ভাইয়া আমি আরেকটু পাকাপোক্ত হই, তারপর হচ্ছে আপনাদের এখানে লাইভে আসি। তো সেই পাকাপোক্ত হতে গিয়ে অনেক গ্রুপেই লাইভ করেছি, কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা লাইভেই একই রকম অনুভূতি হয়, পাকাপোক্ত আর হয়ে ওঠা হয় না। হালিম নজরুল লিখেছেন, ভাই আমি এটা বুঝতে পেরেছি এটা ইউটিউবে যাবে, কিন্তু সত্যি কথা বলতে আমি আমি আমার সর্বোচ্চ দিয়ে হচ্ছে কথা বলছি। জানি না তারপরও কেন এরকম শোনা যাচ্ছে না। হাসান রফুন লিখেছেন নারী হয়ে ওঠার আগে প্রেমিকা, কিশোরী প্রেম। হ্যাঁ, কিশোরী প্রেমই বলা যায়। এটা হচ্ছে এই যে বর্তমান যে ধর্ষণ, সেই ধর্ষণের প্রেক্ষাপট নিয়ে লেখা, একটু আসলে সরাসরি তোভাবে লেখা যায় না, এই জন্য একটু অন্যভাবে লিখলাম। আচ্ছা, এর পরের কবিতাটা হচ্ছে দ্বিতীয় মৃত্যু। এটা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে লেখা। পড়ছি। সেদিন ফাগুন হাওয়া বইছিল, চেয়েছিলাম দ্রোহে তোমার সঙ্গী হব। আগুন চারিদিকে, তুমি দৃঢ় কণ্ঠে বলে উঠলে ফাগুন হাওয়ায় আগুন নিভে যাবে, দেখে নিও। ঝাঁঝালো দুপুরটা ছিল আমার প্রার্থনার দখলে, তবুও ফাঁক ফোকর থেকে নেমে এলো নিস্তব্ধতা, সন্ধ্যের নির্জনতা, রাতের ঘোর ঘোর অন্ধকার। হঠাৎ করেই পৃথিবীর কাছে জলজান্ত তুমি অস্তিত্বহীন হয়ে পড়লে। হয়তো রাজপথের মিছিলে সারিবদ্ধ মানুষের শেষ মানুষটা তুমিই ছিলে। নাম না জানার ভিড়ে মিশে গেলে মুহূর্তেই। কেউ তোমায় চেনে না, আমি প্রতীক্ষায় ছিলাম। দু চোখ জুড়ে ছিল তোমাকে পাওয়ার আকুলতা, কোথায় গেলে পাবো তোমায়। সকল বাধাকে তুচ্ছ করে দাঁড়িয়েছিলাম যারা জীবন ক্ষমতা কেড়ে নিতে চায় তাদের সামনে। তুমি কোথাও ছিলে নিশ্চয়ই, কোথাও থেকে আমাকে হয়তোবা দেখেও ছিলে। না হয় কিসের ইশারায় অমন ছুটে গিয়েছিলাম। তারা বাধা হয়, ভয় দেখায়। তোমার নিশ্চল হয়ে যাওয়া আমায় শক্তি দিয়েছিল, অথচ তারা জানে না দ্বিতীয় মৃত্যু হয় না। তবু তারা আমাকে উপহার দিয়েছিল দ্বিতীয় মৃত্যু। আমি তোমার কাছে যাওয়ার
পথ খুঁজে পেয়েছিলাম। ধন্যবাদ। ওহ, আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন। ওকে, এরপরের কবিতাটা হচ্ছে এবার বসন্তে। এটা একটা রোমান্টিক কবিতা। আজকে রোমান্টিক কবিতাই বোধহয় শেষ করতে হবে আমার, এরকম অবস্থা দেখা যাচ্ছে। আচ্ছা, কতকাল ভালোবাসিনি, প্রেমের গন্ধে আকুল হইনি, হঠাৎ সাতরঙা মাদকতার হাতছানি। আমি ভীষণ মুগ্ধতায় তাকিয়েছিলাম, চোখের নিচের কালচে দাগে মায়া জমা রইল, আদর জমে রইল রুক্ষ চুলে। আমি ভালোবাসলাম কপালের কাটা দাগটাকেই, প্রেমের প্রদীপ জ্বাললাম মৃদু হাসিতেই। উপেক্ষার প্রলেপ পড়ে যাওয়া অন্তপুরে দারুণ সাড়া পড়ল, জানান দিল এ বসন্ত তোমার। কত বসন্তে রং ছইনি আমায়, আবিরের ছোঁয়া লাগেনি গালে চিবুকে। একা হেঁটেছি ধূসর পথে, এ বসন্তে আকাশ হও, রং লেপ্টে দিই তোমার গালে। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে যে কবিতাটার নাম হচ্ছে সুদিন আসবে। এটাও হচ্ছে করোনাকালীন সময় নিয়ে লেখা। যেহেতু আমরা এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টা অবশ্যই পরিবর্তন হবে, আমরা আরও ভালো সময়ের দিকে যাব, সেই ভালো সময়কে উদ্দেশ্য করে লেখা। আমাদের শহরে একদিন স্বস্তির বাতাস বইবে, খুব ভোরে কাকের কর্কশ ডাকাটাকিও ঠিক যেন সুরের মতন অনুরণিত হবে। বিকেলবেলা চায়ের দোকানটাতেও ভিড় লেগে থাকবে। পানসে চায়ের জন্য চাওয়ালাকে দুটো কথা শোনাতে একদম ইচ্ছে হবে না। হোক পানসে, তবু ওই ভিড়টা তো বিলীন হয়নি, হারিয়ে যায়নি অতল গহ্বরে। প্রেমিকের হাত যেন খুঁজে পাবে কোটি বছর পরে হাতের স্পর্শ। তীর তীর করে স্রোতের মতো বয়ে যাওয়া বিরহে স্থায়ী ভাটা পড়বে। চেনা পথটাকেও মনে হবে কত বছর এই পথে হাঁটিনি। গায়ে গায়ে ধাক্কা লাগার এই শহুরে জীবনকে বড্ড প্রশান্তির মনে হবে। সমুদ্রের নোনা জল অমৃতের স্বাদ এনে দেবে। পাহাড়ের গা বেয়ে উঠে যাবে ক্লান্তিহীন তনু। জানালার ফাঁক গলে প্রিয় মুখের অপেক্ষায় সময়কে দীর্ঘায়িত করতেও আনন্দ হবে। জমে থাকা কথারা ইথারে দিব্যি ভেসে বেড়াবে। মুক্ত বাতাস গ্রহণ করার দিন আসবে, সুদিন আসবে, আসবেই। ধন্যবাদ। ওকে, আমার কবিতার পর্ব শেষ। আমার এখন হচ্ছে দুটো পছন্দের কবিতা আছে, সেই কবিতা দুটো আমরা আবৃত্তি করব। একটা হচ্ছে রবি ঠাকুরের অনন্ত প্রেম, এই কবিতাটি। ওকে, তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগালো প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি, কবিতাটা আবৃত্তি করছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করে বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি। ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। ধন্যবাদ। আচ্ছা, আমি এবার হচ্ছে আমার শেষ কবিতাটা আবৃত্তি করছি। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা কবিতা। এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি কিরকম ভাবে বেঁচে আছি।
আমি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে, হাঁটি অন্ধকারে। স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে, ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে, পরাকের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক। ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের 2 হাত পেরেকে বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এই রকম ভাবে বেঁচে আছি, তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার। একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাত্রে সঙ্গমনিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা। কেননা সময় নেই। আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া জমে আছে। ভুল নাম, ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম, একটি ব্যক্তিগত জিরো আওয়ার। ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে, তবু ক্রমশই বেশি করে আসে শীত। রাত্রে এরকম জল তেষ্টা আর কখনো পেত না। রোজ অন্ধকার হাতড়ে টের পায় 3টি ইঁদুর। ইঁদুর না মুশিক? তাহলে কি প্রতীক্ষায় আছে অদূর এই সংস্কৃত শ্লোক? পাপ দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না। আমার পূজা ও নারী হত্যার ভেতরে বেজে ওঠে সাইরেন। নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটোও মনে হয় এক পলক সত্যি চোখ। এরকম সত্য পৃথিবীতে আর খুব বেশি নেই। ধন্যবাদ। আচ্ছা, আমার কবিতার পাঠ চুকিয়ে দিলাম। অনেকে কমেন্ট করেছেন, কমেন্টগুলো আর পড়লাম না। একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। সেটা হচ্ছে লাইভে কবিতাটা সবসময় একটু কঠিন লাগে স্বাভাবিকভাবেই। আর ব্যাপার হচ্ছে আমার ফ্যানটা চলছে। সত্যি কথা বলতে এখানে গরমে অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার রুমটা হচ্ছে নাতিশীতোষ্ণ। এটা গরমকালেও যেরকম থাকে ঠান্ডাকালেও একই রকম, মানে একটা উষ্ণ উষ্ণ ভাব থাকে। তো সত্যি কথা আমি বসতে পারতাম না এখানে। আর খুব জোরে কথা বলছি, জোরে আবৃত্তি করছি, যেটা আমি কখনোই করি না। এই জন্য হয়তো বা একটু এদিক সেদিক হয়ে গেছে আর কি। এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই করোনাকালীন সময় নিজেদেরকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারের জন্য। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।